ট্রাম্প 37 টাইমসের বেশি গত মার্চ মাস থেকে 37 টাইমসের বেশি তিনি বলেছেন যে শীঘ্রই একটা ডিল হচ্ছে। তো এটা খুব নতুন কিছু না। তো এটার ফলে যেটা দাঁড়িয়েছিল একসময় যে প্রেসিডেন্ট ট্রাম্প যাই বলতো এটাকে ইরান এবং ইসরায়েল উভয়ই জাস্ট ইগনোর করতো এবং তারা তাদের নিজেদের মতো করে যুদ্ধটা চালিয়ে যেত, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলা না বলায় কিছু যায় আসে না একদিকে। আরেকদিকে ব্যাপার হচ্ছে যে ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ওনার ফ্যামিলি এবং রিলেটেড যারা বিজনেস অ্যাফিলিয়েটস তারা এই আজকে শুক্রবারে বলবো যে ডিল হচ্ছে, রবিবারে বলবো যে অ্যাটাক হচ্ছে, এই মাঝখানে স্টক মার্কেট থেকে বিলিয়নস অফ ডলার ওনার ফ্যামিলি এবং বিজনেস আয় করেছে। সো এটাকে ইগনোর করে মোটামুটি চালিয়ে যাচ্ছিল। তো এখন যেই কারণে সবাই একটু নড়ে চড়ে বসেছে এবং সিরিয়াসলি নিয়েছে বিষয়টাকে, কারণ হচ্ছে ইরানের তরফে বলা হয়েছিল, বিশেষ করে ফরেন মিনিস্টার আরাকচি বলেছিলেন যে আমরা ক্লোজার দ্যান এভার বিফোর এই ডিলের। তো সেই জন্য এটাকে সিরিয়াসলি নেওয়া হয়েছিল। তো যদি ডিলটা হয় তাহলে আসলে ডিলের মধ্যে কি আছে সেই বিষয়ে তো আসলে কোনো ফর্মাল কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সাইড থেকে লিক হয়েছে বিভিন্ন কথা। এবং যেহেতু এখানে পক্ষগুলো পক্ষপাত দুষ্ট, সেই কারণে বিশ্বাস করা কঠিন যে আসলে ডিলের মধ্যে কি আছে। তো আমি সেই কারণে একটু যাচাই বাছাই করে ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর রবার্ট পেপ, যিনি ইউএস এয়ারফোর্সের এয়ার ক্যাম্পেইনের উপর 30 বছর ধরে পড়ান, তো তার টুইটার ফিড থেকে আমি একটু নেওয়ার চেষ্টা করেছি যে আমি কোনো সাইট থেকে না নিয়ে একজন একাডেমিকের আলোচনাটা দেখি। তো তিনি বলছেন যে যদি ডিলটা হয়, যেই পর্যায়ে গিয়ে কথাটা এখন আটকে আছে সেভাবে যদি ডিলটা সাইন হয়, তাহলে ডিল সাইন হওয়ার আগে অথবা ডিল সাইন হওয়ার সাথে সাথে ইরান প্রায় $24 বিলিয়ন তার ফ্রোজেন অ্যাসেট এটা পাবে, যেটা কিন্তু অস্বীকার করছে ট্রাম্প প্রশাসন। প্লাস তারা তাদের তেল স্যাংশন ছাড়া বিক্রি করতে পারবে এবং হরমুজ স্ট্রেইট মাত্র 60 দিনের জন্য বন্ধ থাকবে এবং সেটার বাবদ এই অয়েল সেল থেকে আরো 30 বিলিয়নের মতো জাস্ট 2 মাসে ইরান আয় করবে। এবং ডে 61-এ গিয়ে যদি ইরান চায় তাহলে কিন্তু সে আবার এই হরমুজ আবার ক্লোজ করে দিতে পারে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, হ্যাঁ, এবং আবার শুরু করতে পারে ওই টোল নেওয়া। তো এটা রবার্ট পেপ বলছেন যে এটা ম্যাসিভ লস ফর ট্রাম্প এবং হিউজ উইন ফর ইরান, এটা ওনার ভাষ্য। তো এইটার ফলে ইরান একদিকে ফ্রোজেন অ্যাসেটস গুলা ছাড়া পাবে কিছু, এবং তারপরে আপনার এই এই এর সাথে সাথে স্যাংশন রিলিফ পাবে। ব্লকেট যেটা আমেরিকা দিয়ে রেখেছে সেটা লিফট করতে হবে, তার অন্যান্য যে সমস্ত অ্যাসেট আছে সেগুলো অ্যাক্সেস পাবে। এবং ইরান বারবার বলছে যে কোনো মতেই হরমুজ প্রি ওয়ারের যে স্ট্যাটাস সেটাতে পার্মানেন্টলি ফেরত যাবে না। এর মানে হচ্ছে ইরানের একটা কর্তৃত্ব কোনো একটা ফর্মে স্ট্রেট অফ হরমুজের উপরে থাকবে। এবং এই সমস্ত কিছু হতে হবে হচ্ছে শুধুমাত্র প্রথম ধাপে, যুদ্ধটা শেষ হতে হবে অল ফ্রন্টে এবং ইরানের অ্যাসেটগুলো কিছুটা হলেও মুক্তি দিতে হবে প্রথম ধাপে। এবং এই প্রথম ধাপে ইরান তার নিউক্লিয়ার ফাইল নিয়ে কোনো কথাই বলবে না, সে তার জাস্ট ইটস আউট অফ কোয়েশ্চেন তাদের মতে। শুধুমাত্র যদি এই 60 দিন যুদ্ধ ছাড়া শেষ হয় এবং সমস্ত কমপ্লায়েন্স বজায় থাকে, যেটার সম্ভাবনা আমি খুব কম দেখি, কারণ এখানে ইসরায়েল এবং নেতানিয়াহু জড়িত এবং তাদের ইতিহাসের দিকে তাকালে তারা যেভাবে সিজফায়ার লঙ্ঘন করে হরে ধরে, আমি কোনো সম্ভাবনা দেখি না এই 60 দিন এটা কার্যকর হওয়ার। তারপরে একমাত্র ইরান তার নিউক্লিয়ার ফাইল নিয়ে কথা বলবে। এটা খুব সিগনিফিকেন্ট একটা বিষয়, কারণ আপনারা জানেন যে এই যুদ্ধটা শুরু হয়েছিল যে সমস্ত অবজেক্টিভস এর কথা ঘোষণা করে, তার 1 নাম্বার এদেরকে, যেটা ট্রাম্প বা আমেরিকা বলে প্রক্সি, যেমন হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া গ্রুপগুলা, ইয়েমেনের হুতি, তাদেরকে সহায়তা যাতে ইরান দিতে না পারে এবং ইরানের নেভাল ক্যাপাবিলিটি ডিস্ট্রয় করা, এবং ফাইনালি আমেরিকার যে সমস্ত অ্যালাই ইসরায়েল এবং গালফ অন্যান্য অ্যালাই তাদের সো কল্ড সিকিউরিটি নিশ্চিত করার মধ্য দিয়ে। আপনি যদি একটা একটা করে প্রত্যেকটা অবজেক্টিভ দেখেন, আপনি দেখবেন যে একটা অবজেক্টিভও কিন্তু ফুলফিল হয় নাই। উপরন্তু বলা যায় যে রেজিম চেঞ্জের ফলে যে রেজিমটা এখন ক্ষমতায় এসেছে সেটা আরো অনেক বেশি হার্ড লাইন। যেমন এখন যিনি ইরানের সর্বোচ্চ নেতা, তিনি কিন্তু ইতিপূর্বে বলেছেন যে নিউক্লিয়ার বোম বানানোর ব্যাপারে তার বাবার যে ফতোয়া যে নিউক্লিয়ার বোম বানানো যাবে না, উনি এটার বিরোধী। উনি মনে করেন নিউক্লিয়ার বোম বানানো উচিত। ব্যালিস্টিক মিসাইল ক্যাপাবিলিটি বলেন, নেভাল ক্যাপাবিলিটি বলেন, এই যুদ্ধের মধ্যে দিয়ে ইরান কিন্তু দেখিয়েছে প্রত্যেকটা ক্যাপাবিলিটি তার আছে, কমে গেছে হয়তো, কিন্তু সে আরো ওগুলাকে কনফিডেন্টলি অ্যাসার্ট করে এই স্ট্রেট অফ হরমুজের মতো একটা বিরাট বড় শক্তিকে তার নিজের আয়ত্তের মধ্যে নিয়ে এসে সারা পৃথিবীর ইকোনমির উপর তার যে কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে, সেটা কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে গেছে ইরানকে। এবং সর্বোপরি ইরান দেখিয়েছে যে আমেরিকান পাওয়ারের লিমিটগুলা কোথায়। এই বিপুল পরিমাণ মিলিটারি ক্ষয়ক্ষতি, মানে মিলিটারি খরচ আমেরিকা করেছে, প্রায় 5 বছরের মজুদ ফুরিয়ে ফেলেছি আমেরিকা বিভিন্ন অস্ত্রের ক্ষেত্রে, বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে, যেটা
পিট হেগসেথ সিনেটে বলেছেন, সেটা তাও একটা জাস্ট ফ্র্যাকশন, আসলে খরচ আরো অনেক বেশি হয়েছে। এই সমস্ত কিছুর পরেও ইরানকে কিন্তু কোনো একটা অবজেক্টিভ বাস্তবায়নে জোর খাটিয়ে রাজি করানো যায়নি, ইভেন এই স্ট্রেটটা পর্যন্ত খুলতে রাজি করানো যায়নি কোনো একটা ডিলে না এসে। সো সেই কারণে বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসর যারা এই ব্যাপারটা এতদিন ধরে লক্ষ্য করে আসছেন, তারা মনে করেন যে এই যুদ্ধের মধ্যে দিয়ে ইরান স্ট্রঙ্গার প্রমাণিত হয়েছে, আর আগের চেয়ে আরো বেশি। কারণ ফেব্রুয়ারি 27 তারিখে তো স্ট্রেট অফ হরমুজটা ইরানের দখলে ছিল না, এখন আছে, তাই না? ইসরায়েল মোর আইসোলেটেড হয়ে গেছে এই যুদ্ধের মধ্যে দিয়ে। যারা যে সমস্ত গালফ অ্যালাইগুলা আমেরিকার উপর খুব নির্ভরতার সাথে ডিপেন্ড করতেন, তারা সবাই এখন ইরানের মুখোপেক্ষী, রাইট? তারা এখন ইরানের সাথে চুক্তি করতে আগ্রহী, এবং তারা জানেন যে ইরানের হামলার মুখে ওই আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা কার্যকর না, এবং ইউএস এর যে স্ট্যান্ডিং ইন দ্য ওয়ার্ল্ড সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখেন নেতানিয়াহুকে যেদিন ট্রাম্প বললেন যে যুদ্ধ করা যাবে না, এখন লেবাননে বোম্বিং করা যাবে না, তার পরের দিনই নেতানিয়াহু বোম্বিং করলেন। সো সর্বোপরি এই ঘটনার মধ্যে দিয়ে এই পুরা মধ্যপ্রাচ্যে যে সিকিউরিটি আর্কিটেকচার, সেটা একটা নতুন ধরনের রিরাইটিং এর সম্মুখীন হয়েছে। এবং সেখানে ইরান, যেটা রবার্ট পেপ ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর, তিনি বলেছেন, জন মিয়ারশাইমার বলেছেন যে তারা এক রকমের মানে বড় ধরনের একটা গ্লোবাল পাওয়ার হিসেবে নিজেদেরকে জানান দিয়েছে। তো ওভারঅল এটাই মনে হচ্ছে যে ইভেন ইফ এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হয়, এটা কোনো মতেই বলা যাচ্ছে না যে ইরানের জন্য আসলে খুব ক্ষতিকর কিছু হলো এত এত যুদ্ধের পরেও। থ্যাংক ইউ। একটা ছোট প্রশ্ন করতে চাই 1 মিনিটে, যে সেটা হলো যে আপনি যেটা বলছেন যে বাট আজকে তো ট্রাম্প বলেছেন যে ইরান বলেছে যে তারা কখনো অ্যাটমিক ওয়েপন বানাবে না, এই প্রতিশ্রুতি তারা দিয়েছে। ইজ ইট ট্রু? ইয়েস, দেখেন ইরানের যে অফিসিয়াল পজিশন অন নিউক্লিয়ার উইপন, সেটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি। আমি যেটা বলছিলাম যে বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতার যে পজিশন, সেটা ওনার পার্সোনাল পজিশন ছিল বিফোর অ্যাজিউমিং পাওয়ার। মানে ওনার বাবা যখন জীবিত, তখন তিনি মত প্রকাশ করেছিলেন যে আই ডিসএগ্রি উইথ দিস ফতোয়া। সো যেটা ইরানের নিউক্লিয়ার ডকট্রিন, সেখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ইরান আগেও বলতো যে আমরা নিউক্লিয়ার বোম বানাবো না, সেটা সেই ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যে জেসিপিওএ, সেখানেও সেটা বলেছিল। তবে ইরান বলেছিল একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা আমাদের এনরিচমেন্টের যে অধিকার, সেটাকে আমরা ফরগো করব না, আমরা 3.6% পর্যন্ত এনরিচ করব, এটা জেসিপিওএ তে ছিল। পরবর্তীতে যখন ট্রাম্প ওইটা ছিঁড়ে ফেলে দিলেন ওই চুক্তিটা, তখন ইরান বললো ওকে, আমরা আমাদের যেহেতু চুক্তি ছিঁড়ে ফেলা হয়েছে, সুতরাং একতরফা ভাবে আমরা কেন চুক্তি মেনে চলবো। তো তখন ইরান 60% পর্যন্ত এনরিচ করেছে, কিন্তু বলে এসেছে সব অবস্থাতেই যে আমরা নিউক্লিয়ার উইপন কিন্তু বানাতে চাই না, আমরা আমাদের শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য যে সমস্ত মেডিকেল ইউজের জন্য আমরা এনরিচমেন্টটা করছি। সো ওই পজিশনে এখনো চেঞ্জ হয়নি, এবং ইরান এখনো বলে যাচ্ছে আমরা উইপন বানাবো না, তবে আমরা এনরিচ করব। এবং এখন যে পার্সেন্টেজে তারা অ্যাগ্রি করতে পারে, সেটা কিন্তু ওই জেসিপিওএ লেভেলে থেকে কোনো তফাৎ হলো না। বাই দ্য ওয়ে, ইরান কিন্তু এখনো নিউক্লিয়ার ফাইল নিয়ে কোনো কথা বলা শুরুই করেনি। সো 60% যে হাইলি এনরিচ ইউরেনিয়াম যেটা আছে, যেটা খুব কুইকলি নিউক্লিয়ার বোম বানানো সম্ভব, সেটা তারা কি করবে, সেটা আদৌ কমাবে কিনা বা কোথাও সরাবে কিনা, এই ব্যাপারে কিন্তু ইরান কোনো কথাই বলছে না এখনো। তারা বলছে আগে যুদ্ধ শেষ হতে হবে, আমাদের উপর ব্লকেড উঠাতে হবে, তারপর আমরা কথা শুরু করতে পারি। অনেক ধন্যবাদ, বিউটিফুল প্রেজেন্টেশন।